जब आपके वोट लेने आएंगे उसके पहले पूरे देश के अंदर एनआरसी लगाकर घुसपैठियों को चुन चुन कर निकालने का काम इसी प्रकार से इसी सदन में एक भी शब्द छोड़े बगैर मैं सबको भी जानकारी दूंगा। इसमें मुझे कोई तकलीफ नहीं है, मगर मानकर चलिए एनआरसी आने वाला है। एनआरसी बस मित्रों 2024 के पहले इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर निकालने का काम ये भारतीय करोड़ों शरणार्थी जो आए थे उनको सम्मान देने का भारत का वादा जो सन 47 में किया गया था उसको 2019 में पूरा किया और सिटीजनशिप अमेंडमेंट एक्ट लेकर आए और वो शरणार्थियों को नागरिकता का अधिकार है। Go back, go back, BJP go back, go back, go back, BJP go back, go back, go back. সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই সিএ প্রথম নয়, এর আগে অনেকগুলো সিএ হয়েছে। মানে মোস্ট ইম্পর্টেন্ট মনে করি যে সিএ 2003 মানে অটল বিহারী বাজপেয়ী যখন প্রাইম মিনিস্টার ছিল তখন অটল বিহারী বাজপেয়ী একটা অ্যামেন্ডমেন্ট মানে ওই সময় একটা অ্যামেন্ডমেন্ট এসেছে কারা ভারতবর্ষের নাগরিক হতে পারে। এমনিতে নাগরিকত্ব অনেকগুলো প্যাটার্ন দিয়ে ঠিক করা হয়, কতগুলো বিধান ইত্যাদি থাকে। যেমন একটা হচ্ছে জুস সোলিবার, মানে একটা ভূখণ্ডে আমি জন্মেছি, একটা দেশে আমি জন্মেছি, সেই অধিকারে আমার নাগরিকত্ব প্রাপ্ত। পৃথিবীর বহু দেশে এরকমভাবে নাগরিকত্ব পাওয়া যায়। একটা হচ্ছে জুস স্যাঙ্গুইনিজম, মানে রক্তের অধিকার, মানে আমার বাবা মা ভারতীয় সুতরাং আমিও ভারতীয়। অটল বিহারী বাজপেয়ীর সময় যে পরিবর্তনটা হলো সেটা হচ্ছে যে আমি একটা ভূখণ্ডে জন্মালেই হবে না, এই অ্যামেন্ডমেন্টটা আনা নাগরিকত্ব এবং হচ্ছে শুধু মানে বাবা কিংবা মা হলেই হবে না, থার্ড একটা শর্ত পূরণ করতে হবে যে সেই সময়ে সেই বাবা বা মা অবৈধভাবে ভারতবর্ষে থাকে। এই যে ভূখণ্ডে জন্মানোর অধিকারে যে আমি নাগরিক হতে পারছি এটা বাতিল হয়ে গেল। 1988 কিংবা 89 একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, তার ভেতরে সেটা ছিল যে তুমি জন্মালেই প্রথম থেকেই আছে 1995 সাল যে তুমি জন্মালেই দেশের একমাত্র প্রথম চেঞ্জ হলো 2003-এ, মানে অটল বিহারী যে এই মেজর চেঞ্জটা নিতে হতো যে আমি 2003-এর অ্যামেন্ডমেন্টে সেটাও কিন্তু একই যে নাগরিকত্ব বিধিতে পরিবর্তন আনা হচ্ছে, সেটা 2003। এবং সেখানে যেটা হলো যে আমার বাবা বা মা তার অধিকারে আমি হচ্ছে নাগরিক। তার মানে অধিকারটা চলে গেল হচ্ছে রক্তের অধিকার, বংশের অধিকার। আমি যে কেউ আমি এই দেশে জন্মেছি সুতরাং আমি তার নাগরিকত্ব পাওয়ার এটা থাকবে, এটা পরিবর্তিত হয়ে গেল রক্তের অধিকার। হিন্দুত্বের কথাটা বারবার করে আসবে এই কারণে যে গোটা
গোটা প্রসেসটাই যেমন সিএ এখনকার যে কথা সেটাও হিন্দুত্বের সঙ্গেই সম্পর্কিত। এই বিষয়টা জানা দরকার যে প্রথম থেকে সংঘ পরিবার যখন থেকে সংঘ পরিবার স্থাপন হয়েছে এবং যখন অ্যাট দ্য সেম টাইম প্যারালালি ভারতবর্ষ স্বাধীন হচ্ছে বা এবং স্বাধীন ভারতবর্ষের সংবিধান রচনা হচ্ছে, তখন থেকে কিন্তু সংঘ পরিবার এটা বিভিন্ন ধারার বিরোধিতা করে আছে। এরকমভাবে মানে গোটা প্যাটার্নটাকেই ছিল হচ্ছে যে আমরা চাইছি যে হিন্দু যেহেতু এই দেশের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ অংশ, এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না প্রথম থেকে যে হিন্দু এখানে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তাদের মানে দেশটাকে হিন্দু রাষ্ট্রে সেই জন্য পরিণত করতে মানে এইটা বোঝানোটা দরকার এই কারণে যে যে হিন্দুত্ব এর সঙ্গে সম্পর্ক। এবং যখন একটা পূর্ণ মেয়াদের বিজেপি সরকার ভারতবর্ষের দায়িত্ব পেল, সঙ্গে সঙ্গে তার প্রথম কাজটি হলো যে সিটিজেনশিপ মানে নাগরিকত্বকে বিজেপি পরিবর্তন। 1951-এও একটা এনআরসি হয়েছিল আসামে। এইবারও যে এনআরসির একটা ট্রায়াল রান চলল, মানে ট্রায়ালই যদি ধরে নিই আমি সারা ভারতবর্ষের নিরিখে, তাহলে সেটাও আসাম, শুধুই আসাম, মানে আমি বলছি গোটা নর্থ ইস্টও নয়, শুধু আসাম। এইটার কি কোনো মানে কারণ আছে? জিওপলিটিক্যালি আসামের অবস্থানটাই এমন যে এদিকে মায়ানমার, এদিকে চীন, এদিকে ভুটান, এদিকে বাংলাদেশ, এদিকে বাংলাদেশ, সমস্তটা মিলিয়ে এমন একটা জায়গা যে যেখানকার পজিশন দখলে রাখতে না পারলে মানে গোটা একদম দোরগোড়ায় মূল ভূখণ্ডের দোরগোড়ায় চলে আসবে যুবক। ফলে যেটা হলো যে এরা এই মানে যে করে হোক এটাকে আটকাতে, এবং আটকানোর জন্যে প্রথম যেটা করলো ইন্দিরা গান্ধী থাকতেই শুরু হয়েছিল। ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে রাজীব গান্ধী যখন দায়িত্ব নিল, চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার হলো, তখন হচ্ছে গোটা ইয়েটায় এরা হচ্ছে বিয়ের সঙ্গে চুক্তি চলে আসাম চুক্তি, আসাম অ্যাকর্ড যেটাকে বলা হচ্ছে। এবং তার মধ্যে একটা ছিল হচ্ছে যে এটা করতে হবে বিদেশি বিতরণ করতে, এবং তার টাইম ফ্রেম কি করা হলো 1971 24শে মার্চ যখন বাংলাদেশ ফর্ম হয়েছে। এবার এই যে ঘটনাটা ঘটল, এই ঘটনাটার পরে অনেকগুলো স্টেপস হয়েছে, যেমন ডি ভোটার চিহ্নিত করা হয়েছে, আইএমডিটি বলে একটা অ্যাক্ট করা হয়েছে, যে এবং তার আইএমডিটি অ্যাক্টে এই বিদেশি চিহ্নিত করা হয়েছে, এবং যেটা আমরা একটা সময় একটা সিনেমা করেছি, বানিয়েছি আশরাফ আলীর স্বদেশ নাম। তাতেও এইটাই ছিল যে বাড়ি থেকে পিক আপ করছে, তুলে নিয়ে গিয়ে বর্ডারে নোম্যান্স ল্যান্ডে ছেড়ে দিচ্ছে। আর যারা আবার ব্যাক করে চলে আসছে তারা কী করবে? তাদের তো একটা জায়গায় ইকোনমিক প্রোডাকশন সিস্টেমের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গেছে, এবং যখন তাদের নিয়ে গিয়ে ছেড়ে দিবে তখন তারা আবার ওই দেশটা নিচ্ছে না, বলে দিয়েছে তখন যে না আমাদের এখান থেকে কেউ যায়নি। ফলে তাদের আবার কোনো না কোনোভাবে এই দেশে নোম্যান্সল্যান্ডের মানুষ বেঁচে থাকতে পারে, তাদের আবার এখানে এসে ঢুকতে হচ্ছে। যখনই ঢুকছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, অ্যারেস্ট করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে ডিটেনশন ক্যাম্পের যে কনসেপ্টটা তখন থেকে শুরু হয়েছে 84-এর পর থেকে, 85-এর পর। এইবার হচ্ছে যে এই লোকগুলোকে মানে কখনো যাদের পাওয়া যাচ্ছে না ভোটার লিস্টে তাদের নামের পাশে ডি লিখে দিচ্ছে, ডাউটফুল, ফলে তারা হয়ে যাচ্ছে ডি ভোটার।
এরকম ভাবে চলছে। এরপরে 2003 সালে অটল বিহারীর ওটা হলো। সেই সময় 2005 সালে একটা কেস সুপ্রিম কোর্টে, সেই সুপ্রিম কোর্টে কেস করে বলা হয় যে আইএনডিটি অ্যাক্ট পাল্টাতে হয়, পাল্টা অথবা উইথড্র করো অথবা হচ্ছে ইয়ে করো, মানে এর বদলে অন্য কোনো সিস্টেম চালু করো। কারণ আইএনডিটি অ্যাক্ট দিয়ে বিদেশি চিহ্নিত করা যাচ্ছে। কারণ কি করতে হবে তার জন্য বিদেশি চিহ্নিত করার প্রবলেমটা কি? এক হচ্ছে যে অনেক মানে তখন পর্যন্ত ছিল যে আমি যদি তোর নামে কমপ্লেন করি যে তুই হচ্ছিস বাংলাদেশি, তাহলে পরে সেইটা প্রমাণের দায়িত্ব ছিল এইটা পাল্টাও, নাহলে পরে তো কেউ কমপ্লেন করছে না বলে আইডেন্টিফাইড হচ্ছে না বলে তাদেরকে বার করা যাচ্ছে না। আর সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে যে একজন হিসেব ছিল তখন আইএনডিটি অ্যাক্টে 10 জনের এগেনস্টে কমপ্লেন করতে, তখন বললো যে এই 10 জনের এগেনস্টে কমপ্লেন করলে তো হবে না, এটা ঠিক। তাহলে কতদিনে এত লোককে, লক্ষ 50 লক্ষ লোককে আইডেন্টিফাই করা হবে এবং তাদের বার করা হবে? সুতরাং যেটা করতে হবে সেটা আনলিমিটেড করে দিতে হবে। আর না হলে পরে এগুলো যদি করতে অসুবিধা থাকে তাহলে আইডেন্টিটি অ্যাক্ট তুলে দেয়। আইডেন্টিটি অ্যাক্ট তুলে দিয়ে কি করা হবে? আইডেন্টিটি অ্যাক্ট তুলে দিয়ে 1951 সালে আসামেই একমাত্র হয়েছিল এনআরসি। তারপর থেকে এনআরসি আর কোনো শব্দটা কোথাও ছিল না। এনআরসি শব্দটা দ্বিতীয়বার লিখিতভাবে মানে সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রথমবার প্রযোজ্য হলো অটল বিহারীর সেই অ্যামেন্ডমেন্ট, যেটাতে মানে এইগুলো পরিবর্তনগুলো করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এনআরসি করা হবে এবং এনআরসি অনুযায়ী যাদের নাম তালিকাভুক্ত হবে তাদেরকে কার্ড দেওয়া হবে, সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে। এই যে কেসটা করেছিল তিনি তখন এজিপি মানে অসম গণ পরিষদের যিনি পরবর্তী সময়ে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই একটি কেস করে এবং কেসটি জিতে আসামের জাতীয় নায়ক হয়ে বলো আসামের জাতীয়। এবার তারপর থেকে হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ইয়ে করে এটা হবে না ওটা হবে, এই রুলে হবে না ওই রুলে হবে, এরকম করে 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 আলটিমেটলি ওই 14 সালের প্রথম দিকেই বোধহয় শুরু হলো এনআরসি প্রক্রিয়া। আসামটাকে ধরো, তুই কি প্রশ্নটা করেছিলি যে আসাম তখন যেহেতু এই এতগুলো ফেভারেবল কন্ডিশন এবং অসমবাসী চাইছে যে বিদেশিদের বিতরণ করা হোক এবং তাদেরকে বোঝানো হয়েছে যে এটা যত মানে এই বিদেশি লোকগুলো যদি চলে যায় তাহলে তাদের জমি, তাদের কাজ, তাদের ইয়ে কে পাবে? তোমরা পাবে। ভিত্তিবর্ষ নিয়ে শুরু হয়েছিল প্রথমে 1947 ধরা হবে না, 55 ধরা হবে না, 66 ধরা হবে না, 71 ধরা হবে, এই নিয়ে প্রচুর ডিবেট গেছে। আলটিমেটলি ঠিক হয়েছে যে ঠিক আছে, যেহেতু আসাম অ্যাকর্ডে আছে 1971 24 মার্চ, সুতরাং ওটাকেই ভিত্তিবর্ষ ধরে ফাইনাল লিস্ট যখন বেরোলো তখন দেখা গেল সেটা হচ্ছে 19,06,697। এনআরসি প্রক্রিয়া যখন তুঙ্গে, সেই সময় বিজেপির নেতৃত্ব তারা এইটা হিসেব করবে যে সত্যি সত্যি যদি 50 লক্ষ লোক মানে 50 লক্ষ যদি পৌঁছে এই 50 লক্ষের মধ্যে অন্তত মানে 2/3 হচ্ছে হিন্দু,
কারণ হচ্ছে যে এই ইনফ্রাস্ট্রাকচার যে সময়গুলো বলা হচ্ছে সেই সময়গুলোতে হচ্ছে মানে স্রোতের মতো হিন্দু বাঙালি বাংলাদেশ থেকে এসে ঢুকেছে এখানে। ফলে হিন্দুদের একটা বিশাল সংখ্যা এখানে, তাদেরকে যদি মেরে তাড়াতে হয় তাহলে পরে সেটা ব্যাকল্যাশ হবে, সেটা গোটা দায়িত্বটা গিয়ে পড়বে বিজেপির উপরে। এটা গেল একটা সমস্যা, মানে এনআরসি। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যে এই গোটা প্রসেসটা হয়েছে এইটা ঠিক না করে যে আইডেন্টিফাইড যারা হবে তাদেরকে কি করা। আসামে ঢাক ঢোল পিটিয়ে এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প তৈরি হলো গোয়ালপাড়া জেলার মাটিয়ার। সেটাতে খরচ হলো 64 কোটি টাকা। সেখানে রাখা যায় হচ্ছে 3000 জন। এরকম বলা হলো আরো 11টা তৈরি, মানে 12টায় যদি 3000 করে ফুল ক্যাপাসিটি 36,000 এনআরসিতে যে মানে তালিকার ছোট কত 19 লক্ষ 19 লক্ষ। তো এই যে এই গোটা সিস্টেমটাকে মেনটেন করবে, তার সিকিউরিটি মেনটেন করবে, তার জন্য একটা রেকর্ডিং বাৎসরিক একটা বিশাল খরচ। এবং তারপরে এই লোকগুলোকে যারা বিদেশি হিসেবে চিহ্নিত হয়েছে, ধরা যাক 15 লক্ষ, তারা বসে বসে সারা জীবন বাকি জীবনটা খাবে। তাহলে পরে আমার এই চিহ্নিত করে লাভটা কি? এবং এই গোটা মানে দায় দায়িত্ব দিয়ে পড়বে হচ্ছে বিজেপি গভর্নমেন্টের উপরে। সেই জন্যে 1915 সালের শেষে বিজেপি সিএ এর কনসেপ্ট আবার হিন্দু নিয়ে ছটা। এদের মধ্যে যারা হচ্ছে এই 3টে জায়গার থেকে আসছে, মানে 3টে দেশ থেকে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই 3টে দেশ থেকে যারা আসছে তারা হচ্ছে এই দেশের নাগরিকত্ব পেয়ে যাবে। এইটা প্রমাণ করতে পারলেই যে ওই দেশে তারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে চলেছে। সেটা দেখাবে কিভাবে? সেটা কিন্তু এখন তো বিধি তৈরি হয়, কিভাবে সেটা দেখাবে, কিভাবে সেটা গ্রাহ্য হবে, কে গ্রাহ্য করবে, কে মানে সেটাকে অ্যাপ্রুভ করবে, কে সিটিজেনশিপ দেবে, এগুলো কিন্তু ঠিক হয়। সেটাই বারবার করে বলা হচ্ছে যে ঠিক আছে, বিজেপির প্ল্যানটা হচ্ছে যে যদি 12 লক্ষ 14 লক্ষকে যদি আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে পরে থাকে 5 লক্ষ। এই 5 লক্ষ হচ্ছে মুসলিম। এই 5 লক্ষ ইয়েতে আমি এনআরসি, আর এই 12 লক্ষকে আমি বলবো যে তোমরা কাজ করো। এখন তো এনআরসির পার্সপেক্টিভ তো আসছে, প্রথমেই এসে দাঁড়াচ্ছে সিএ মানে আমি তোমাকে নাগরিকত্ব দেব। একটা ব্যাপার বুঝতে হবে, যেটা ঠিক উল্টোটা বলছে, যে এনআরসি হচ্ছে বলছে বিভাজন প্রক্রিয়া, আর সিএ হচ্ছে সংযোজন প্রক্রিয়া। মানে সিএতে আমি লোক যারা এসছে অত্যাচারিত হয়ে তাদের প্রতি আমার ডিউটি আছে ভারতবর্ষে, মানে এদেরকে আমার আশ্রয় দেওয়ার পথে যুক্ত করে নেওয়ার পথে, এদেরকে নাগরিক করে নেওয়া। সুতরাং এটা হচ্ছে সংযোজনী প্রক্রিয়া। আর হচ্ছে এনআরসি হচ্ছে যাদের কাছে নথি নেই, যারা প্রমাণ করতে পারেনি যে তারা ভারতীয়, তাদেরকে বার করে দিতে হবে, তাদেরকে আলাদা করতে হবে। মানে ওই 3D বলে যে প্রথম হচ্ছে ডিটেকশন, তারপরে হচ্ছে ডিটেনশন, তারপরে হচ্ছে ডিপোর্টেশন। এটা হচ্ছে 3D। এবার মানে হচ্ছে আমি আলটিমেটলি কিছু লোককে এই দেশ থেকে বার করে অন্য দেশে পাঠিয়ে দিই। সুতরাং এটা হচ্ছে বিভাজন। কিন্তু যদি একটু ব্রডার পার্সপেক্টিভে দেখা যায়, আসলে দুটোই হচ্ছে বিভাজন। একটা হচ্ছে ভূমিপুত্র,
সারদা সাহেব তার বিরুদ্ধে হচ্ছে বহিরাগত বিদেশি নামটা ব্যবহার করা হয়। লোকাল মানে এখানকার মানুষ বনাম বিদেশি, সুতরাং বিদেশিদের বিভাগ, এদের মধ্যে একটা বিভাজন রেখা টানতে হবে এবং বিদেশি যারা তাদেরকে চেষ্টা করতে হবে তাদেরকে বার করতে হবে। মানে এনআরসিতে কোনো ধর্মের পার্সপেক্টিভ নেই। না, সিএতে একটা ধর্মের মার্কিং আছে, ধর্মই ওখানে অনেক কিন্তু বেশি। ওটা এটা এনআরসি হচ্ছে ভূমিপুত্র বনাম বিদেশি, আর এটা হচ্ছে অমুসলিম বনাম মুসলিম। দুটোতেই হচ্ছে কিছু সংখ্যক লোককে পার করতে হবে। ফলে যেটা হবে 2019 সালের নাগরিক বিধি সংশোধনের যে আইন, তাতে তিনটে জিনিস প্রমাণ। এক হচ্ছে আমি এই তিনটে দেশের নাগরিক ছিলাম। 2 নম্বর হচ্ছে যে আমি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ওখান থেকে পালিয়ে এসেছি। 3 নম্বর হচ্ছে আমি 2014 সালে 31শে ডিসেম্বরের আগে এই দেশে ঢুকেছি। প্রথম কথা হচ্ছে যে যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে এদেশে এসে ঢুকেছে, সেটা 1947 সালে হোক আর সেটা 2014 সালে 31শে ডিসেম্বরের আগেই এক্স্যাক্টলি, যে তারা গুছিয়ে ওইখান থেকে তার নাগরিক পত্রের কপি, তার এই দেশে যে ঢুকলো তার একটা লিখিত কপি, কোথাও একটা এরকমভাবে ঢুকে নর্মালি ঢুকে কেউ হয়তো ঢুকতেই পারে। আর যখন এটা ডিসিশন আইনটা হচ্ছে তার অনেক আগে তো এরা চলে এসছে, সুতরাং তখন এখানে লিখিয়ে নেওয়া যায়, আপনি লিখে দিন যে আমি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এখানে এসেছি। এর সত্ত্বেও যদি এগুলোকে যদি ওভারলুক করা হয়, ধরা যায় যে হিন্দুদের প্রতি সহমর্মিতা বশত এবং দায়িত্ববোধ বশত আমরা বললাম যে হ্যাঁ এদের এগুলো ওভারলুক করো, এদেরকে নাগরিকত্ব দিয়ে দেবো। প্রশ্নটা হচ্ছে যে সেক্ষেত্রে একজন মুসলিম বা একটা গ্রুপ অফ মুসলিম তারা যদি বলে যে তাদের তো প্রাণ বাঁচানোর সমস্যা, তারা যদি বলে যে আমি করব না, আমি ওই একইভাবে এসেছি এবং আমি কিন্তু তার তো ব্যাকগ্রাউন্ডটা চেক করা হবে নিশ্চয়ই। কী করে? ব্যাকগ্রাউন্ড তো ওই দেশে, তার ব্যাকগ্রাউন্ড তো এই দেশে না, তার ব্যাকগ্রাউন্ড তো হয় আফগানিস্তানে, না হলে পরে পাকিস্তানে, না হলে পরে বাংলাদেশে। সে কী করে চেক করবে যে আসামে এত বড় মানে অ্যান্টি সিএএ মুভমেন্ট হলো? কারণ দুটো হচ্ছে পরস্পর দিকে। যে লোকটা এনআরসিতে মানে চিহ্নিত হচ্ছে হিসেবে, বিদেশি হিসেবে, সেই লোকটা সিএএতে ভারতীয় হিসেবে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। ফলে করে থাকছে কি 4 থেকে 5 লাখ মুসলিম একমাত্র করে থাকছে। এবার এই 4-5 লাখ মুসলিমকে ঘাড়ে নিয়ে চলাও কিন্তু একটা বিশাল প্রবলেমের বিষয়। এটা মানে জাস্ট এটাই মানে আনইমাজিনেটিভ কোন জায়গায় রাখা হবে। 4 থেকে 5 লক্ষ লোক মানে নট একটা স্টেটে। এবার এইটা যদি আরও ধরো পশ্চিমবঙ্গের মতো স্টেট বা পাঞ্জাব বা এই যে জায়গাগুলো, বিহার, মানে এই জায়গাগুলোতে যখন এরকম পরিমাণে উদ্বাসে, ত্রিপুরা, এরা যখন থাকবে, এরা যখন আইদার এদেরকে কোনো একটা জায়গায় কনসেন্ট্রেট করে রাখতে হবে, সেটা দেশের মাঝখানে রাখা, সেটা হচ্ছে দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য বিপজ্জনক। বাংলাদেশ রোহিঙ্গিয়াদের রেখে বিপদে পড়েছে, ঠিক আছে? ওরকমভাবে রাখা যায়। তুমি তাকে হয় তাকে কাজের অধিকার দাও, তাকে মানুষের মতো বাঁচার অধিকার দাও, অথবা তুমি তাকে একটা জায়গায় আটকে রাখো।
এবার এই আটকে রাখতে গেলে পরে এই এত লক্ষ লোককে এটা নেক্সট টু ইম্পসিবল। এটা বিজেপি হবে। হিরণ্য কুমার ভট্টাচার্য তিনি একটা অদ্ভুত বলেছে, মানে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেটার শুরু হচ্ছে আসাম হ্যাজ মিসড দ্য বাস। আসাম বাস মিস করেছে। এদেরকে যদি প্রথম চান্সে প্রথম দিকে যদি পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া যেত বাংলাদেশে, তাহলে পরে আসাম বেঁচে যেত। কিন্তু এখন গোটা ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টি যেভাবে নিবদ্ধ হয়ে আছে, ওইভাবে পুশ করে কাউকে আর পাঠানো যায় না। ফলে এদেরকে রাখতে হবে। এদেরকে রাখতে হলে পরে যেটা হবে সেটা হচ্ছে যে ব্যাপক পরিমাণ রেভিনিউ খরচ হবে এদের পিছনে। এরা একটা ইকোনমিক সিস্টেমের সঙ্গে যুক্ত ছিল, এরা নেই, সেটা ধরে নেওয়া হচ্ছে। তাদের লিগাল অধিকার নেই, তাদের বিয়ে করার অধিকার নেই, তাদের কিছু কোনো অধিকার নেই। এবার এই লোকগুলো তো কোনো মরিয়া, এদেরকে কি করা যাবে? হিরণ্য কুমার ভট্টাচার্য বলছে যে এদেরকে লেবার ফোর্স হিসেবে ইউজ করা। এই যে নাগরিক যারা, তারা তো বহু কিছু পাচ্ছে, তাদের শিক্ষার অধিকার আছে, তাদের স্বাস্থ্যের অধিকার আছে, তাদের আইনি অধিকার আছে, তাদের ম্যারেজ নামক ইনস্টিটিউশনের অধিকার আছে, তাদের 100 রকমের অধিকার আছে, তাদের কাজের অধিকার আছে, সব রকমের অধিকার আছে। কিন্তু এদের কোনো অধিকার নেই, এদের শুধু বেঁচে থাকার অধিকার। এবং এদেরকে যখন আমি বলবো যে তুমি ওইখানটায় যাও কাজ করো, বা তুমি বিদেশে যাও কাজ করো, আমি হচ্ছে স্টেট, কারণ এই যে লোকগুলো যে কাজ করবে, মানে এমনি যারা নাগরিক তারা যে কাজ করবে, সেই টাকাটা আমি পাবো, মানে স্টেট পাবে, আর এদের টাকা গোটাটাই স্টেট পাবে। ফলে এখানে যেটা তৈরি হবে, মানে এটা বলা হচ্ছে না, কিন্তু ইয়েতে প্রচুর জায়গা থেকে সাপোর্টও পাচ্ছে, সেটা হচ্ছে যে একটা নব্য কৃতদাস বাহিনী তৈরি হচ্ছে। তাদের যেভাবে কৃতদাসদের রাখা হতো সেভাবেই রাখা হবে, যেভাবে তাদেরকে ব্যবহার করা হতো সেভাবেই ব্যবহার করা হবে। এবং তাদের যেহেতু কোনো আইনি অধিকার নেই, সুতরাং তাদেরকে ব্যবহার করার সুবিধেও অনেক। এবং এই কারণেই এই প্রসেসটা এখনো পর্যন্ত চালানো হচ্ছে, আদারওয়াইজ এটা অ্যাবান্ডন হয়ে যেত, এটা সম্ভব ছিল না। মানে এই সিএএ কিংবা এটা একটা ইমপ্রবেবল একটা প্রপোজিশন। আমি কোথায় এই লোকগুলোকে কি করব, যারা চিহ্নিত হচ্ছে, ডিটেক্টেড হচ্ছে, তাদের কোথায় ডিটেন্ড করব, এবং ডিটেন্ড করার পরে যেহেতু আমি ডিপোর্ট করতে পারবো না, সেই জন্য তাদেরকে কোথায় রাখবো, এটা আমাদেরকে কেউ কিছু জানে না, কেউ জানে না। যে দেশ থেকে ওরা এসেছিল বলে দাবি করা হচ্ছে, সেই দেশ ওদের ফেরত দিবে। তাহলে তাদেরকে এখানেই রাখতে হবে, এবং এখানেই যেহেতু রাখতে হবে, সুতরাং তাদের পটেনশিয়াল ইউজ করতে হবে। আমি তাদের বিনা পয়সায় বসে বসে সারা জীবন খাওয়াবো, আর তার জন্যে একটা ডিটেনশন সেন্টার একটা মেনটেন করব, এবং সেখানে লোকজনদের চাকরি দেবো, সেখানে তারা সিকিউরিটি দেবে এই লোকগুলোকে। এটা তো একটা মানে বাস্তবসম্মত কোনো প্রপোজিশন না। ফলে যেটা হবে, এদেরকে যত বেশি সম্ভব, সঞ্জয় হাজারিকা মানে বিখ্যাত সংবাদদাতা, আসলে তার এরকম কিছু প্রপোজিশন আছে যে ওপেন বর্ডার করে দিই, বর্ডার উঠিয়ে দেওয়া, বাংলাদেশ এবং আমাদের দেশে ওদিক থেকে আসুক, এসে কাজ করে বাড়ি চলে যাবে। এটা বিজেপিও বুঝে গেছে যে যার জন্যে যতদিন পর্যন্ত এই যে এতদিন সিএ এনআরসি নিয়ে কোনো কথা হয়নি, হঠাৎ করে ইলেকশনের আগে এই কথাগুলো উঠছে, তার কারণ হচ্ছে ইলেকশনটা জিততে হবে। কারণ ওরাও জানে যে এটা যদি করা হয় তাহলে পরে মানে ডুববে, যে দল ডুববে, তার সঙ্গে রাষ্ট্র ডুববে। হচ্ছে যে
এনআরসি প্রক্রিয়া মানে তুই কি মনে করিস এটা উচিত কি উচিত না? মানে একটা এনআরসি উচিত, কিন্তু যারা আছে তাদের সবাইকে প্রথমে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। মানে যারা সমস্ত কিছুকে আজকে যদি ডিসিশন নেওয়া হয় যে এনআরসি করা হবে, তাহলে পরে আজকে পর্যন্ত যারা যারা আছে তাদের সবাইকে নিয়ে তাদেরকে সিটিজেন কার্ড ইস্যু করে এরপর থেকে বলে দেওয়া যে বর্ডার সিল করে দেওয়া হলো, আর কাউকে দেওয়া হবে। আসাম এমন একটা জায়গা, প্রতি বছর দাঙ্গা, প্রতি বছর দাঙ্গা, ছোট খাটো বিভিন্ন রকমের দাঙ্গা, আগুনে পুড়ে যায়। ডকুমেন্ট একটা লোকের কাছে ডকুমেন্ট রাখে, তারা কোথায় রাখে? মানে যে খড়ের চাল তার ইয়েতে গুঁজে রাখে। এবার যখন আগুন লেগে গেল তখন সে দৌড়ে যখন বেরোচ্ছে, সে কি ডকুমেন্ট বার করতে যাবে না আগে জাম নিয়ে বেরোবে? এবার যখন বেরোচ্ছে পুড়ে যাচ্ছে। এবার যার পুড়ে গেল ডকুমেন্ট, তার কিন্তু আর ভারতীয়ত্ব নেই। এবার এই যে সে যে প্রমাণ করতে পারছে না, এরকম একটা সেকশন আছে। আবার একটা সেকশন আছে যাদের কোনো প্রামাণ্য নথিই ছিল না কোনোদিন। একটা সেকশন আছে যাদের নামে ভুল আছে। আমি মুর্শিদাবাদে প্রচুর ইয়েতে কেস দেখেছি এরকম, জমির দলিলে একরকম, ইয়েতে আরেক রকম, বাবার ওয়ারিশের ইয়েতে আরেক নাম, নামের বানান ভুল, এগুলো সমস্ত কিছুতে আটকায়। তার জন্যে এনআরসির দরকার এই কারণে যে যারা আছে তাদের সবাইকে প্রথমে স্বীকার করে নেয়, এরা ঢুকে গেছে, এরা আমাদের সঙ্গে এত বছর ধরে আছে। 47 সালে যারা এসছে তারা এখানে ইয়ে হয়ে গেছে, এখানে শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখানে তো শিকড় বসে গেছে, এটা জেনারেশন এখানেই আছে। এবার এই লোকগুলোকে আমাকে প্রমাণ করতে হবে এই লোকগুলোর কাছে যে তুমি হচ্ছে ভালো। এবার তারপরে আমি বলবো এই যে তোমার কার্ড আমি ইস্যু